স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন। আমরা পানিতে কষ্ট করতেছি ঘরের ভিতরে, আমার ঘরের ভিতরে এক কোমর পরিমাণ পানি, খাসও ডুবে গেছে, এখন সব পানি নিয়ে গেছে, এইভাবে মানে ডলকে সব নিয়ে গেছে। আমার রান্না বাড়া কিছু চলে না, জাস্ট 4-5 দিনের জন্য। তারা যেটা করা উচিত ছিল, আমাদের জানানো উচিত ছিল। ডাউন স্ট্রিমে আছে, তাদেরকে জানানোটা একটা নৈতিক দায়িত্ব তাদের, এটা তারা করেনি। উজানে যে জলাধারগুলো আছে সেই জলাধারগুলো যদি ছেড়ে দেয় তাহলে পানি কোন দিক দিয়ে আসবে, সেই এলাকাগুলোকে আমার মুক্ত রাখা উচিত ছিল। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত একের পর এক বাঁধ, লোকালয়ে প্রবেশ করছে পানি। রাতে তীব্র স্রোতে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর বাঁধ। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ, বাড়ছে ক্ষয়ক্ষতি। এদিকে তথ্যের অপ্রতুলতার জন্যই পরিস্থিতি এমন সংকটময় হয়েছে বলে মনে করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। ক্ষতি কমাতে সঠিকভাবে বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের পরামর্শ তাদের। এখন সকালে থাকছে বন্যা পরিস্থিতির সবশেষ আপডেট। ট্রাফিক পুলিশ আমাদের এই লাইনে যে আমাদের যে সিগন্যাল দিয়ে রাখছে, এই সিগন্যাল 45 মিনিট চলে, এই রোড ছাড়িয়ে না। পুলিশ তো ঠিকই ডিউটি করতেছে, কিন্তু ওই যে জায়গায় জায়গায় মিটিং মিছিল হইতেছে। 100% আমরা এখনো জ্ঞানা, মন মানসিকতা ঠিক না, কিছুটা শঙ্কা আছে, আর সময়ের প্রেক্ষিতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি। রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশের সামনেই চলছে নিয়ম ভাঙার প্রতিযোগিতা। আইন ভাঙার মামলা দিতেও এখন বাড়তি সতর্ক পুলিশ। ফলাফল ঘন্টার পর ঘন্টা যানজটের দুর্ভোগে নগরবাসী। এখন সকালে এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই দেশের বন্যা পরিস্থিতির খবর। কুমিল্লার বুড়িচং উপজেলার ১৬ নং ইউনিয়নের বুরবুরিয়া অংশে গোমতী নদীর পানি বাঁধের ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। প্রবল প্রবাহের সাথে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বুড়িচং ও ব্রাহ্মণপাড়াবাসীকে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জেলা প্রশাসনের। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। সাইফুল্লাহ, জানাবেন বাঁধের সবশেষ কি অবস্থা, স্থানীয়রা কি নিরাপদ স্থানে পৌঁছাতে পেরেছেন কিনা? কুমিল্লার গোমতী নদীতে গতকাল রাত 11:30টার সময় কিন্তু বাঁধ ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পর কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলায় সেই বন্যার প্লাবনে কিন্তু কয়েকটি গ্রাম আমরা ভেসে গেছে এবং সেখানে পানি ঢুকছে। বুরবুরিয়া এলাকাতে ছোট একটি ফাটল থেকে কিন্তু বাঁধ ভাঙন শুরু হয় এবং গোমতী নদীতে গত যে 3 দিন যাবৎ কিন্তু পানি বন্ধ হয়ে আছে। আমরা দেখছি যে ভারতের উজানের ঢল এবং পাহাড়ি বর্ষণে যেই গোমতী নদীতে পানি বেড়েছে এবং গতকাল রাত 11:30টার দিকেও কিন্তু আমরা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে যে আহ্বান করা হচ্ছিল জনগণকে নদী তীরবর্তী এলাকার প্রায় যারা বসবাস করছেন তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে এবং নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য আহ্বান করা হচ্ছিল এবং তার কিছুক্ষণ পরে রাত 11:30টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকাতে সেখানে বাঁধে ফাটল দেখা দেয় এবং সেটি কিন্তু প্রাথমিক অবস্থায় ছোট ছিল এবং তারপর সেটি বড় হতে থাকে এবং সেই প্লাবনে সেই বন্যার যে পানি ভেঙে যাওয়ার কারণে বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু আশেপাশের বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকতে শুরু করে এবং রাত নাগাদ কিন্তু সে কয়েকটি গ্রাম, বিশেষ করে 16 নং ইউনিয়নের বেশ কিছু গ্রাম, বুরবুরিয়া সহ কয়েকটি ইউনিয়ন প্রাথমিকভাবে প্লাবিত হয়েছে। আমরা সেই প্রাথমিক খবর পেয়েছি। আমরা গোমতী নদীর বাঁধের বিভিন্ন জায়গায় আমরা সারাদিন কিন্তু মানুষজনকে দেখেছি যেসব জায়গাগুলোতে বাঁধে ফাটল দেখা দিয়েছে কিংবা বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে সেগুলোতে কিন্তু মানুষজন তাদের নিজস্ব চেষ্টায় বালি বস্তা দিয়ে কিন্তু তারা চেষ্টা করেছেন বাঁধগুলোকে রক্ষার জন্য, কিন্তু দীর্ঘদিন যাবৎ গোমতী নদীর দীর্ঘ এলাকাগুলোতে বাঁধের সংস্কার না হওয়া, বাঁধের যত্ন না নেওয়ার কারণে এবং অবাধে মাটি কাটার কারণে এই বাঁধগুলো কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং আসলে বেশ কয়েক বছর যাবৎ কিন্তু কুমিল্লায় খুব একটা বন্যা হয়নি। 1998 সালের পর কিন্তু কুমিল্লায় এত বড় বন্যা হয়তো এবছর
এই দেখলো কুমিল্লার মানুষ। কারণ এই এত বড় বন্যার কবলে কিন্তু দীর্ঘদিন যাবৎ না পড়ার কারণে মানুষের কিন্তু বন্যার সাথে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এই অঞ্চলের মানুষের কিছুটা কমে গিয়েছিল। এবং কিন্তু গতকালকের বন্যার যে আশঙ্কা করা হচ্ছিল বেশ কয়েকদিন যাবৎ যে নদী ভাঙন হতে পারে, সেটি কিন্তু রাতে মানুষজন দেখলো। এবং সেটি যদি আরো প্লাবিত হয় তাহলে বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং আদর্শ সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু প্লাবিত হবে এবং মানুষের জানমালের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। এদিকে নোয়াখালীতেও বন্যা পরিস্থিতি ক্রমশই অবনতি হচ্ছে। জেলার 9 উপজেলায় সবগুলো এলাকায় পানিতে ডুবে গেছে। পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন প্রায় 20 লাখ মানুষ। 450টি আশ্রয় কেন্দ্রে ইতোমধ্যে আশ্রয় নিয়েছেন প্রায় 40,000 মানুষ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বেগমগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। বন্যার সার্বিক পরিস্থিতি কি, আর যারা এখনো আটকে আছেন, পানিবন্দী অবস্থায় আছেন, তাদেরকে আসলে নিরাপদ আশ্রয় দ্রুত সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে জানাবেন। রোশন, আসলেই ভালো নেই উপকূলীয় জনপদ নোয়াখালীতে কিন্তু গত 10 দিন থেকে জলাবদ্ধতা শুরু হয়েছিল এবং সেই জলাবদ্ধতা গত 2 দিন আগে কিন্তু বন্যায় রূপ নিয়েছে। তো বন্যায় নোয়াখালীর আসলে 9টি উপজেলায় কিন্তু ইতিমধ্যে পানিতে ডুবে গেছে। নোয়াখালীর আমি যদি বলি, বিশেষ করে নোয়াখালীর সদর, সোনাইমুড়ি, সেনবাগ, চাটখিল, কবিরহাট, কোম্পানিগঞ্জ এসব এলাকায় কিন্তু সবকিছু ইতিমধ্যে জলে মগ্ন হয়ে গেছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আসলে এই এলাকাটিও কিন্তু পানিতে ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এই এলাকার পাশাপাশি অন্য যে সকল এলাকাগুলো রয়েছে নোয়াখালীতে আসলে পানি চারদিকে এত বেশি পানিতে নিমগ্ন হয়ে গেছে, মানুষ অনেকটা অসহায় জীবনযাপন করছেন। গতকাল রাতভর কিন্তু মানুষ নির্ঘুম রাত কাটাতে দেখেছি অনেককেই। বাসা বাড়িতে পানি উঠে যাওয়ায় ইতিমধ্যে জেলা প্রশাসনের প্রস্তুতকৃত যে প্রায় 450টি আশ্রয় কেন্দ্র, সে 450টি আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে প্রায় 40,000-এর মতো মানুষ আশ্রয় নেওয়ার খবর আমরা পেয়েছি। তো আমরা কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি আসলে জানিয়েছেন নোয়াখালীতে কিন্তু 1998 সালের পরে 2004 সালে একটি বন্যা হয়েছিল এবং সেই 2004-এর বন্যার পরে কিন্তু 2024-এ এসে এখন আবারও এই বন্যা হচ্ছে। তো 1998 সালের পরবর্তীতে নোয়াখালীতে কিন্তু এমন ভয়াবহ বন্যার আর কোনো ঘটনা ঘটেনি বলে কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন নোয়াখালীতে চলতি বছরের সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি এবং মৎস্য খাতের। ইতিমধ্যেই নোয়াখালী জেলার সবজি ভান্ডার খ্যাত যে সুবর্ণচর উপজেলা রয়েছে, সুবর্ণচর উপজেলার সবগুলো যে সবজির বাগান এবং যে ধানের জমি রয়েছে, আবাদি জমি, সবগুলো ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে, ভেসে গেছে প্রায় 2000-এর মতো পুকুর এবং ঘেরের মাছ। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকালই কিন্তু নোয়াখালীর 9টি উপজেলাতেই জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু ইউনিয়ন ভিত্তিক কমিটি করে দেওয়া হয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে যে সকল ট্যাগ অফিসারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের নির্ধারিত ইউনিয়নগুলো থেকে তথ্য সংগ্রহ শুরু করেছেন এবং যে 40,000 মানুষের মতো যারা আশ্রয় নিয়েছেন ইতিমধ্যে কিন্তু তাদের কাছে জরুরি খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে। তবে আরেকটা কথা বলে রাখি, যারা কেবলমাত্র বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছেন তাদেরকে কিন্তু ত্রাণ দেওয়া হলো। এর বাহিরে প্রায় এখনো 19,50,000-এর মতো মানুষ যারা পানিবন্দী রয়েছেন তারা কিন্তু কোনো ধরনেরই ত্রাণ পাননি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমি কথা বলেছি জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন আসলে যারা এখনো ত্রাণ কর্মসূচির আওতায় আসেননি তাদেরকেও ক্রমান্বয়ে সহযোগিতা দেওয়া হবে। এছাড়া নোয়াখালীতে আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি না হলেও পানি কিন্তু এখনো বেড়ে চলছে বলে স্থানীয়রা জানান। তো রোশন, এ ছিল আসলে নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি, সেটি নিয়ে এখন অব্দি আমার কাছে সব শেষ। পানিবন্দী মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ। ফেনীর বন্যা পরিস্থিতির আরো বিস্তারিত জানতে চলে যাব সরাসরি সহকর্মী সাজিদ আরাফাতের কাছে। সাজিদ, জানাবেন, আপনি তো কালকে থেকেই সেখানে ছিলেন, ফেনীতে যে বিভিন্ন এলাকায় যারা আটকে পড়েছিলেন তাদের উদ্ধারে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে এবং আসলে কতটা সম্ভব আসলে তাদের উদ্ধার করা গেছে? রওশন, ফেনীর যে বন্যা পরিস্থিতির খবর সেটি কালকে আমরা জানাচ্ছিলাম। আজ সকালে আমরা দেখেছি যে বন্যা পরিস্থিতির যে কোনো ধরনের উন্নতি হওয়ার কিন্তু কোনো লক্ষণ নেই।
বরং আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি দেওয়ানগঞ্জ, এই এলাকার যেই বাড়িগুলো রয়েছে, আবাসিক বাড়ি কিংবা যেই পরিবারগুলো রয়েছে, তারা কিন্তু কেউই আসলে বাড়িতে নেই, সবাই আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। আমি একটু দেখাতে চাই, এই এলাকার যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি একদম পানিতে ডুবে গিয়েছে। আপনি দেখছেন হয়তো নিচতলা, দোতলার বাড়িটি নিচতলা একদম ডুবে আছে, অন্যান্য যে টিনের ঘরগুলো আছে সেগুলো জানলার উপর পর্যন্ত পানি উঠে গিয়েছে। অর্থাৎ এমন অবস্থায় তারা কিন্তু কেউই আসলে এখানে থাকতে পারেনি, সবাই অন্য গন্তব্যে চলে গিয়েছেন নিজ নিজ মালপত্র নিয়ে। আমরা গতকাল রাতেও দেখেছি যে ঢাকা থেকে অসংখ্য মানুষ এসেছেন যাদের বাড়ি কিনা ফেনীতে, বিভিন্ন উপজেলায়। তারা কিন্তু ফেনী শহরেই অবস্থান করেছেন রাতভর। তারা চেষ্টা করেও কোনোভাবে তাদের যে গ্রামের বাড়ি সেই বাড়িতে যেতে পারেনি। আমরা তাদেরকে শহরেই তারা রয়েছেন এবং অনেক চিন্তা এবং উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে তারা রাত পার করেছেন। আমরা এমন চিত্র দেখেছি এবং উদ্ধারকর্মীরা কিন্তু ঢাকা থেকে দলে দলে এসে ভিড়ছেন এই মুহূর্তে ফেনীতে। আমরা ভোর থেকে দেখেছি, সকালেও অনেকগুলো বড় বড় নৌকা, স্পিড বোট এগুলো নিয়ে এসে কিন্তু যে প্রত্যন্ত অঞ্চল যেখানে আসলে সাধারণ মানুষের প্রবেশ করা তো পুরোপুরি দুষ্কর, অনেক উদ্ধারকারী দলও কিন্তু সেখানে যেতে পারছে না। অর্থাৎ এমন পানির স্রোত এবং পানির উচ্চতা এত বেশি বেড়েছে, আপনি হয়তো দেখতেই পাচ্ছেন একটি স্বেচ্ছাসেবক দলের একটি টিম কিন্তু ট্রাকে করে আসছে ঢাকা থেকে। তারা অনেকেই খাবার দাবার নিয়েও এসছে, শুকনা খাবার, অন্যান্য যে প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র সবই। কিন্তু এই সব নিয়ে যে এখানকার বানভাসী মানুষের কাছে যে পৌঁছানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু বেশ বাধাগ্রস্ত। কারণ বন্যার পরিস্থিতি এমন ভয়াবহ কিংবা এমন ভয়াবহ অবস্থা সেখানে পৌঁছানোটাই হচ্ছে যে একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং অনেকেই আকুতি করছিলেন। আমরা রাতে দেখেছি অনেকের সাথে কথা বলে, তারা বলছিলেন যে তাদের মোবাইল নেটওয়ার্ক পাচ্ছেন না, পুরো শহর আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন, যার ফলে কিন্তু তাদের যে আত্মীয় স্বজন, প্রিয়জন কোথায় কে কেমন আছেন এই তথ্যটুকু জানার জন্য তারা ব্যাকুল হয়ে আছেন, আকুল হয়ে আছেন। আমরা তাদেরকে বেশ উদ্বিগ্ন অবস্থায় দেখেছি। ফেনী শহরের মোটামুটি বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, সব এলাকায় কিন্তু পানি উঠে গেছে। এই মুহূর্তে দেওয়ানগঞ্জ এলাকাটিও কিন্তু ডুবে আছে গতকাল থেকেই। এই এলাকার যারা রয়েছেন তারা সবাই আশ্রয় কেন্দ্রের দিকেই ছুটে গিয়েছেন। তবে আমরা একটি আশ্রয় কেন্দ্রে ঘুরে দেখেছি, সেখানে পর্যাপ্ত পরিমাণ জায়গাও কিন্তু ছিল না। অনেক মানুষের উপচে পড়া ভিড়, মানুষ রাস্তায় রাত কাটিয়েছে, আমরা এমন চিত্রও কিন্তু দেখেছি। তো ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটছে এমনটি জানাচ্ছিলেন এখানকার মানুষ এবং যারা আটকে পড়া রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন, যাদের বাড়িঘর ডুবে গিয়েছে, ফসল বা কিংবা অন্যান্য যে জিনিসগুলো সবই তারা হারিয়েছেন, তারা বলছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা সরকারের যে উদ্ধারকর্মী যে বাহিনীরা রয়েছে তারা যেন খুব দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে উদ্ধার করে এবং তাদের যে পুনর্বাসন প্রক্রিয়া সেটি যেন ত্বরান্বিত হয়। তো এই ছিল এই মুহূর্তে ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ। ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। ভয়াবহ বন্যায় নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন চট্টগ্রামের ৯ উপজেলার হাজার হাজার মানুষ। বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। এখন পর্যন্ত বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত 100 কোটি টাকা। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে হোসেন জিহাদের প্রতিবেদনে, আর ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। হুহু করে ঢুকছে বন্যার পানি, ডুবছে রাস্তাঘাট, বসতভিটা, নিরাপদ আশ্রয়ে ছুটছে দুর্গত এলাকার মানুষ। গৃহস্থালির আসবাবপত্র সহ গবাদি পশু নিয়ে বাড়ছে বিড়ম্বনা, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ভোগও। বেশিরভাগ বসতঘরেই ডুবে আছে হাঁটু থেকে কোমর পানিতে, রান্না খাওয়াও বন্ধ প্রায়। গত 30 বছরে এমন বিভীষিকা দেখেনি এই অঞ্চলের মানুষ। আমরা পানিতে কষ্ট করতেছি, ঘরের ভিতরে আমার ঘরের ভিতরে এক কোমর পরিমাণ পানি, খাসও ডুবে গেছে, এখন সব পানি নিয়ে গেছে, এইভাবে মানে ডলকে সব নিয়ে গেছে, এখন কোনো জায়গা নেই। 1 সপ্তাহ ধরে পানিবন্দী, আমাদের ফসলি জমিগুলো তলিয়ে গেছে এবং বৃদ্ধ শিশু মানবতা জীবনযাপন করছে। উজান থেকে নেমে আসা ঢলের জলে
চোখের সামনেই ডুবছে নতুন নতুন জনপদ। ঘরবসতি থেকে শুরু করে হাটবাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকছে পানি। যে যেভাবে পারছেন ছুটছেন আশ্রয়ের সন্ধানে। এমন অবস্থা চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, রাউজান, সীতাকুণ্ড সহ ৯ উপজেলার ৯৩টি ইউনিয়নে। পানিবন্দী প্রায় ২ লাখ মানুষ। এই করোনা অবস্থায় আমার রান্না বাড়া কিছু চলে না, জাস্ট ৪-৫ দিনের জন্য। অল্প বৃষ্টিতে বন্যা দেখা দেয়। এখানে এমন কোনো আশ্রয় কেন্দ্র না যে মানুষ এখানে আশ্রয় নেবে। আমরা কোনো সাহায্য পাইতেছি না, কোনো কিছু পাইতেছি না, আমাদের সবকিছু বদ্ধ। চট্টগ্রামে হালদা, ফেনী ও মুহুরী নদীর পানি বইছে বিপদসীমার উপরে। বিদ্যুৎ, ইন্টারনেট সেবা সহ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। স্বজন ও প্রিয়জনের খোঁজ নিতেও বিপাকে পড়ছেন অনেকে। এ অবস্থায় দুর্গতদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়া সহ শুকনো খাবার ও ত্রাণ সহায়তার দাবি বানভাসীদের। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বন্যার পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের সড়ক মহাসড়ক। এতে বন্দরে পণ্য আমদানি রপ্তানিতে দেখা দিয়েছে নতুন সংকট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী ও কুমিল্লা অংশে আটকা পড়েছে পণ্য বোঝাই বিপুল সংখ্যক গাড়ি। এতে বন্দরে বেড়েছে কন্টেইনার ও জাহাজ জট। যথাসময়ে পণ্য রপ্তানি নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। বিস্তারিত থাকছে হাজিরা শিউলির প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টারনেট সেবা বন্ধ ও মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ব্যাহত হয় চট্টগ্রাম বন্দরের আমদানি রফতানি কার্যক্রম। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এবার বন্যার হানা। এতে রফতানিকারকদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। রফতানিকারকরা বলছেন, আন্দোলনের সময় কারখানা বন্ধ থাকায় ব্যাহত হয় উৎপাদন। একই সঙ্গে হাতছাড়া হয় অনেক অর্ডার। এ অবস্থায় যথাসময়ে পণ্য রফতানি না হলে অর্ডার বাতিল কিংবা ক্রেতারা পোশাকের দাম কমিয়ে দিতে পারেন বলে আশঙ্কা তাদের। সেই সঙ্গে দীর্ঘমেয়াদে রফতানির বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলেও আশঙ্কা তাদের। টাইপটা বিট করতে না পারলে কাস্টমারের কাছেও আমরা কনফিডেন্স হারাই। তারা এগুলো আমাদেরকে ডিসকাউন্ট দেয় অথবা এয়ার ফ্রেট করতে বলে, অথবা ফিউচার বুকিংয়ের জন্য আমরা এক ধরনের প্যাকেজ করি। আবার খুব দ্রুত যদি কার্গো মুভ করা যায়, ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। এদিকে গত কয়েকদিনে চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন গড়ে ৩.৫ থেকে ৪ হাজার পণ্য বোঝাই কন্টেইনার ডেলিভারি হলেও এখনও জমে আছে প্রায় ৪০,০০০ টুয়েস কন্টেইনার। বৃহস্পতিবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি উঠে যাওয়ায় কমেছে ডেলিভারি। ডিপো সংশ্লিষ্টরা বলছেন, এ অবস্থায় বন্দরে কন্টেইনার ও জাহাজ জটই শুধু বাড়বে না, বরং নতুন করে সংকটে পড়বে আমদানিকৃত পণ্য ডেলিভারি ও রফতানি বাণিজ্য। পরবর্তী দিনগুলোতে কিন্তু এই বাড়তি চাপটা আমরা হ্যান্ডলিং করতে গিয়ে আরও সিচুয়েশনটা আমরা মনে করি যে বর্তমানে যেটা আছে তার চেয়ে আরও ভয়াবহ সিচুয়েশন তৈরি হবে এবং এই সংকট নিরসনে আমাদের এখন থেকেই চিন্তা করা উচিত। জায়গা সংকট, বৃষ্টিসহ নানা কারণে পণ্য খালাসে বিলম্বে সম্প্রতি বন্দরে জাহাজের গড় অবস্থানকাল ২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪ দিনে। জেটিতে ভিড়তে এক একটি কন্টেনারবাহী জাহাজকে বহির্নোঙরে অপেক্ষায় থাকতে হচ্ছে ৩ থেকে সর্বোচ্চ ৮ দিন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিপিং এজেন্ট ও আমদানিকারকরা। সেই সঙ্গে বিলম্ব হচ্ছে রফতানিতেও। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। ১৯৮৮ সালের পর স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ। অতি ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পানিতে ভাসছে গ্রামের পর গ্রাম। অভিযোগ উঠেছে, বাংলাদেশকে না জানিয়েই ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দিয়েছে ভারত। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে বিবেচনায় রাখা দরকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি। সংকটাপন্ন এই অবস্থার জন্য তথ্যের অপ্রতুলতাও দায়ী। বন্যার ক্ষতি কমাতে বাংলাদেশকে জনসম্পৃক্তমূলক বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের পরামর্শ দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডক্টর গওহার নাইম ওয়ারার। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। অনেকটা আকস্মিকই ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অন্তত ৮ জেলা। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ভাসছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী ৩৫ লাখ মানুষ। কিন্তু হঠাৎ করেই কেন এমন ভয়াবহ বন্যা দেখছে দেশের এই অঞ্চলের মানুষ?
গত কয়েকদিন ধরে ভারতের ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাতে জলাধারের পানি বৃদ্ধি পায়। এরপরই বাঁধের সুইচ গেট খুলে দেয় ভারত। এর আগে 1993 সালে একবার খুলে দেয়া হয়েছিল ভারতের ত্রিপুরার ডম্বুর জলাধারের বাঁধ। তবে ভারতের পক্ষ থেকে বলা হয় বাঁধের গেট খুলে দেয়া হয়নি, অতিবৃষ্টিতে এমন অবস্থা। অবশ্য ভারতের কিছু গণমাধ্যমে ডম্বুর গেট খোলার খবর এসেছে। ফেনীর পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া উপজেলায় 1988 সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি। ভারী বৃষ্টি ও অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে আসা পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও বিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই অবস্থা বিরাজ করছে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলেও। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নইমুয়ারা মনে করেন, শুধু অতি বৃষ্টিপাতের জন্য নয়, বরং বাংলাদেশকে না জানিয়ে ভারত এই বাঁধ খুলে দেয় এত মানুষের জীবন এখন সংকটাপন্ন। এক্ষেত্রে বিবেচনায় রাখা হয়নি দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি। এটা তারা বাধ্য হয়ে ছেড়েছে, তবে তারা যেটা করা উচিত ছিল, আমাদের জানানো উচিত ছিল যে এরকম বৃষ্টি হচ্ছে, আমরা যদি মনে করি তাহলে আমরা সিদ্ধান্ত নেব, বাঁধ খুলে দিতে পারি এবং সেটা দিলে এতক্ষণ আগে তোমাকে জানাবো, কিন্তু তোমরা রেডি থাকো। এইটা আমাদের একটা চুক্তির মাধ্যমে হওয়া উচিত বা করা উচিত। চুক্তি না থাকলেও মানুষকে জানানো, বিপদে যারা নদীর ডাউন স্ট্রিমে আছে তাদেরকে জানানোটা তো একটা নৈতিক দায়িত্ব তাদের। এটা তারা করেনি, এটা তো খুবই খারাপ করেছে। বন্যায় এমন সংকটাপন্ন অবস্থার জন্য তথ্যের অপ্রতুলতাই প্রধানত দায়ী। বৃষ্টি ও বন্যার পূর্বাভাসের ত্রুটি নিয়েও কথা বলছেন এই দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। হয়তো ফেনীর লোক বিশ্বাস করতো না যে এখানে তো কোনো সময় বন্যা হয় না। আমি আমার জীবনে দেখিনি, অনেকের জীবন 67 সালের আগে শুরুই হয় নাই, তো সে তো দেখে না এটা, সে তাকে বিশ্বাস করানো কঠিন ছিল। কিন্তু আমাদের একটা হিসাব রাখা উচিত যে উজানে যে জলাধারগুলো আছে সেই জলাধারগুলো যদি ছেড়ে দেয় তাহলে পানি কোন দিক দিয়ে আসবে, সেই এলাকাগুলোকে আমার মুক্ত রাখা উচিত ছিল। মানুষ যেন বাড়িঘর এখানে না করে। অন্তত উজানে কতগুলো আছে, তার ক্যাপাসিটি কত, এত বৃষ্টি হলে যদি তারা ছেড়ে দেয় তাহলে কতদিন আগে আমাদের জানাবে এবং আমরা কতক্ষণ আগে জানতে পারবো, এবং যদি জানতে পারি তখন আমি কি ব্যবস্থা নেব এবং কোন এলাকা দিয়ে পানিটা যাবে, এটা আমার তখন একটা, তাহলে ক্ষতিটা আমাদের কম। বন্যার ক্ষতি কমাতে এতদিনেও বাংলাদেশ নিজের জন্য জনসম্পৃক্তমূলক বাঁধ নির্মাণ করতে পারেনি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই এ বিষয়ে দ্রুত পরিকল্পনা নেওয়ার আহ্বান। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অতিবৃষ্টি আর বন্যায় রাজ্যটিতে এখন পর্যন্ত 20 জনের প্রাণ গেছে। গেল 30 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরাতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 4 লাখ রুপি করে সহায়তার আশ্বাস দিয়েছেন। 8 জেলার 65,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। এদিকে বাংলাদেশের পূর্ব সীমান্তে ত্রিপুরার গোমতী নদীর ডম্বুর বাঁধ খুলে দেয় বিভিন্ন জেলা প্লাবিত হয়ে গেছে। এখন এমন অভিযোগের প্রেক্ষিতে ভারত সরকার বলছে অন্তর্বর্তী সরকারকে এই বিষয়ে অবগত করা হয়েছিল আগেই। ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী থাকায় বন্যা দুই দেশকেই ক্ষতিগ্রস্ত করছে বলেও জানিয়েছে ভারত সরকার। জোর যার মুল্লুক তার, এভাবেই চলছে রাজধানীর সড়কে বিশৃঙ্খলা। ট্রাফিক পুলিশের সামনেই চলে নিয়ম ভাঙার প্রতিযোগিতা। ফলাফল, সড়কে ঘন্টার পর ঘন্টা যানজট। আইন ভাঙার মামলা দিতেও পুলিশের ভয় হামলার, তাই উপরের নির্দেশ বিশেষ সতর্কতার। আরিফ হোসেন জানাচ্ছেন বিস্তারিত। 11টায় ছাড়ছি চান্দরা থেকে, এখন বাজে 3টার উপরে। পুলিশ তো ঠিকই ডিউটি করতেছে, কিন্তু ওই যে জায়গায় জায়গায় মিটিং মিছিল হইতেছে, এই দাবি ওই দাবি। 3 থেকে 3.5 ঘন্টা লাগে গেছে এখান পর্যন্ত, সাভার থেকে আসা, বুঝছেন? এখন এইভাবে হইলে কেমনি কি করা হবে, কখন যাবো নোয়াখালী? একই জায়গায় বসা আছি, 2.5টে আমার গাড়ি, সে গাড়ি আমি ফিল করবো এখন। ট্রাফিক পুলিশ আমাদের এই লাইনে যে আমাদের যে সিগন্যাল দিয়ে রাখছে, এই সিগন্যাল 45 মিনিট চলে, এই রোড ছাড়িয়ে না। কখনো কখনো পায়ে হাঁটার গতির থেকেও কম ঘোরে গাড়ির চাকা। এক সিগন্যালই থমকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। কোথাও রাস্তা আটকে দাবি আদায়ের চেষ্টা, আবার কোথাও কার আগে কে সিগন্যাল পার হবে সেই প্রতিযোগিতা। এ যেন এক স্বেচ্ছাচারিতার সড়ক রাজধানীতে। দায়িত্বে থাকার কথা যাদের, তারাও ভীত সাম্প্রতিক সময়ের ঘটনায়। তাই অনেক সময়
সড়কে গাড়ির মালিকরাই রাস্তা খুলে পার করছেন ব্যক্তিগত গাড়ি। পুলিশের করার কথা, তারা হয়তো এই রোদ্রে একটু বিশ্রাম নিতে গেছে, হ্যাঁ, আবার চলে আসবে। আমি স্বপ্রণোদিত হয়ে দায়িত্বটা পালন করলাম। এখানে ট্রাফিক পুলিশের এই কাজটা করার কথা না? নাই, এখন আসবে হয়তো। এমন অবস্থা কেন? দায়িত্বশীল ট্রাফিক পুলিশরা কি করছে? নিজের কাছে তো দুর্বল আমরা আছি, এখন দুর্বল আছি না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 100% আমরা এখনো জ্ঞানা, মন মানসিকতা ঠিক না। সড়কের আইন ভঙ্গ করলে নেই মামলা দেওয়ার নির্দেশনা, তাই বসে সময় কাটাচ্ছেন অধিকাংশ ট্রাফিক পুলিশ। শুধুমাত্র 2-1 নিয়ন্ত্রণ করছেন ট্রাফিকের দায়িত্ব, আর এই সুযোগেই স্বেচ্ছাচারিতা সবার। রাজধানীর অধিকাংশ সিগন্যালের একই অবস্থা, কোথাও একজন, আবার কোথাও 2 থেকে 3 জন 4 রাস্তার ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। কি অবস্থা ভাই? আছে কেউ দায়িত্বরত? যারাও রাস্তায় আছেন তাদের অধিকাংশই কনস্টেবল, সার্জেন্ট র্যাঙ্কের অফিসারদেরও খুব একটা খুঁজে পাওয়া যায় না রাস্তায়। যাদেরও পাওয়া গেল তারাও আতঙ্কিত। আপনি কি আতঙ্কিত কিনা? অবশ্যই একটু শঙ্কা কিছুটা রয়ে গেছে। এখন নির্দেশনা, এখন আমি সাথে থেকে আমাদের সিনিয়ররা সাথে রেখে কাজ করতেছি, কিছুটা শঙ্কা আছে। আর সময়ের প্রেক্ষিতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি। সমাধান কোথায়? ট্রাফিক পুলিশ প্রধান বলছে, ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা কাজ করছি, সময় লাগবে। ইটিকাটাই উঠতে পেরেছে বলেই কিন্তু আমরা তাদেরকে কাজে ফিরিয়েছি। যদি আমরা নিরস্ত্র এবং আমরা তাদেরকে সাহস দিয়েছি এবং ট্রাফিক পুলিশ রাস্তায় কাজ করে, তারা কিন্তু তাদের সেই সাহস আছে, তাদের সেই ধৈর্য আছে, যে কারণে তারা রাস্তায় নেমেছে। ফাইনের দিকে না যে মানুষকে কিন্তু বোঝায়, মানুষকে কিন্তু শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য আমরা বেশি চেষ্টা চালিয়ে যাচ্ছি। মেট্রো রেল চালু হলে সড়কে কিছুটা স্বস্তি ফিরবে, সাথে ফেরাতে হবে ট্রাফিক পুলিশের মনোবল। আইনের প্রয়োগ ও কৌশলী পারে রাজধানীবাসীদের এই সমস্যা থেকে সমাধান দিতে। আরিফ হোসেন, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। ভারত স্বভাবগতভাবে পানির মাধ্যমে বাংলাদেশকে সমস্যায় ফেলে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার রাতে কুয়েত মৈত্রী হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহতদের পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। বন্যা এলাকায় দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান সার্জিস। ভারত থেকে তাদের যে আসলে প্রত্যেক বছরে তাদের যে স্বভাবগত একটি বৈশিষ্ট্য রয়েছে, যখন তাদের এই পানির চাপটি কিছুটা বেড়ে যায়, তারা সেই পানি দিয়ে বাংলাদেশকে অনেক বড় একটি সমস্যায় ফেলে। আবার যখন তাদের পানিটি কমে যায়, তখন তারা সেই পানিটি আটকে দিয়ে বাংলাদেশকে আবার সমস্যায় ফেলে। আমরা বিশ্বাস করি খুব দ্রুত সময়ের মধ্যে সেই উদ্ধার কার্যক্রমটি চলবে, কিন্তু আমরা এটিও বিশ্বাস করি যে শুধু সরকার নয়, ব্যক্তিগত পর্যায় থেকে যে স্টেক হোল্ডারগুলো এই উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করতে পারবেন, আগে উদ্ধার কার্যক্রমটি করে তাদেরকে একটি নিরাপদ আশ্রয় নিয়ে আসাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এরপরে আমাদের জায়গা থেকে ত্রাণ সহ যেভাবে আমরা সহযোগিতা করতে পারি সেটি আমাদের করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রকৃত তালিকা করতে ওয়েবসাইট নির্মাণ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে দেশের সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে শহীদ ও আহতদের তথ্য ইনপুট দেবার সুযোগ রাখা হচ্ছে। এই নিয়ে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি বলছে, গণহত্যার প্রকৃত চিত্র আড়াল করতে ডেথ সার্টিফিকেট ছাড়াই কবর দেওয়া হয়েছে। সনদে লেখা হয়েছে গুলিতে নিহত হয়নি এমন মিথ্যা তথ্য। আরো বিস্তারিত জানাচ্ছেন আজহার লিমন। কোটা সংস্কার আন্দোলনের 16 জুলাইয়ের ছবি। খুব কাছ থেকে করা পুলিশের কয়েক রাউন্ড গুলিতে এভাবে আবু সাইদের লুটিয়ে পড়ার দৃশ্য দেখেছে গোটা দেশ।
কিন্তু এই ঘটনা তদন্তে পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে বলা হয়েছে, আন্দোলনকারীদের ছোড়া গুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আবু সাইদের মৃত্যু হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে নিহত এরকম অনেক ঘটনাই উল্লেখ করা হয়নি প্রকৃত তথ্য। 3 ধরনের ডেটা পাচ্ছি। একটা হলো যারা এখন ভর্তি আছেন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের তালিকা প্রকাশ ও প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করছিল, তখন প্রশ্ন ছিল এসব ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর কি করবে। বিগত সরকার গত 5 আগস্ট পর্যন্ত, তার পতনের আগ পর্যন্ত তারা বিভিন্নভাবে এই সংখ্যাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তারা কজ অফ ডেথ ম্যানিপুলেশন করেছে, তারা অনেককে ডেথ সার্টিফিকেট দেয়নি। পুলিশ এমন অভিযোগ আমরা পেয়েছি জোর করে তাদেরকে কবর দিয়ে দেওয়া হয়েছে। এই যে মানুষগুলোর সাথে যে প্রতারণা করা হয়েছে তাদেরকে তাদের প্রকৃত যে জাস্টিস তাদের প্রাপ্য সেটি তাদের কাছে পৌঁছাইতে হবে। এখানে এই কমিটির সদস্যরা জানান, সারা দেশে ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে শহীদ ও আহতদের একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য তালিকা তৈরি করতে তারা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা শাখার সঙ্গে কাজ করছেন। এক্ষেত্রে একটি ওয়েবসাইট থাকবে যাতে সরকারি হাসপাতালগুলো থেকে আহত ও নিহতদের তালিকা ইনপুট দেয়া যাবে। তারা বলছেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদেরও এই ইনপুট দেবার প্রবেশাধিকার দেবার বিষয়ে পরামর্শ দিয়েছেন। নিহত শহীদদের আইডেন্টিটি প্রমাণের যাদের ডেথ সার্টিফিকেট নেই তাদের জন্য যথাযথ ব্যবস্থা নিতে উপজেলা ভিত্তিক এবং সরকারি হাসপাতাল কেন্দ্রিক কার্যক্রম পরিচালনায় প্রতিটি জেলার সিভিল সার্জন সহ সকলকে নির্দেশনা দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। এই আইনগতভাবে তার বৈধতার জন্য আমরা প্রয়োজনে আবার ফের কবর থেকে তুলে ডিএনএ স্যাম্পল কালেক্ট করা এবং ভেরিফাই করা, এই বিষয়টি আমাদেরকে প্রস্তাব করা হয়েছে। প্রয়োজনে এই ক্ষেত্রে আমাদেরকে প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। এই সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন বেসরকারি সংস্থার কাছ থেকে তথ্য নিয়ে এনাগাদ তারা 816 জন নিহতের এবং 1915 জন আহতের একটা তালিকা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের MIS শাখায়। যদিও সরকারি হিসেবে নিহতের সংখ্যা এখন পর্যন্ত 495 জন। এছাড়া এখানে আরও জানানো হয়, 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তার আগের 20 দিনের তুলনায় প্রায় 11,000-এরও বেশি আহতের তথ্য রেকর্ড করা হয়েছে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে। আজহার লিমন, এখন ঢাকা। এখন সকালে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আবারও, দেখছেন এখন সকাল। বৃষ্টির কারণে শরীয়তপুরের বাজারে মাছ ও সবজির সরবরাহ কম। সবজি ও মাংসের দর অপরিবর্তিত থাকলেও বেড়েছে মাছের সব ধরনের মাছই। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে শরীয়তপুর পালং বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনিরুজ্জামান, জানাবেন যে আসলে মাছ এবং সবজির সরবরাহ কম থাকলেও শুধুমাত্র মাছের বাড়তি দামের কারণ কি, বিক্রেতারা কি বলছেন? রসন, টানা বৃষ্টির কারণেই কিন্তু বাজারে সবজি এবং মাছের সরবরাহ কমেছে। এবং যদি বলি যে মাছের দাম বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে যে আজ ছুটির দিন এবং ছুটির দিনে কিন্তু ক্রেতা সংখ্যা বেশি থাকে। সেক্ষেত্রে সরবরাহ কম থাকলে কিন্তু চাহিদা বেড়ে যায় এবং সেই চাহিদা বেড়ে যাওয়ার কারণেই দাম কিছুটা বেড়েছে, এমনটা কিন্তু এখানকার বিক্রেতারা আমাদেরকে বলছেন। আমরা বাজারে ঘুরে দেখেছি যে আজ কিন্তু ইলিশ মাছের সরবরাহ কিছুটা অন্য দিনের তুলনায় বেশি থাকলেও দাম কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে বড় আকারের ইলিশ আজকে বিক্রি হচ্ছে 1800 টাকা কেজি দরে এবং 500 গ্রামের যে ইলিশ সেটা বিক্রি হচ্ছে 850 টাকা কেজি দরে। এছাড়া রুই আকার ভেদে 250 টাকা থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং আমরা দেখেছি যে পাঙ্গাসও 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে নদীর পাঙ্গাস কিন্তু বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকা কেজি দরে। চিংড়ি, নদীর চিংড়ি বিক্রি হচ্ছে আমরা দেখেছি যে 900 থেকে 1100 টাকা কেজি দরে, যেটা আকার ভেদে আমরা এই দর পেয়েছি। আর সবজির বাজারের কথা যদি বলি, সবজির বাজারে কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে, তবে বৃষ্টির কারণে সরবরাহ কমেছে। এক্ষেত্রে কাঁচামরিচের দাম কিন্তু বেশ চড়া আজকে বাজার ঘুরে আমরা দেখেছি। এই প্রতিটি কাঁচা দোকানেই কিন্তু ভারতীয় কাঁচামরিচ আমরা লক্ষ্য করেছি এবং সেটা কিন্তু 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন যে আসলে আমদানি করা সকল কাঁচামরিচ দীর্ঘদিন প্যাকেটজাত থাকার কারণে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়, যার কারণে কিন্তু তাদের লাভটা খুব কমই হচ্ছে, এমনটা বলছেন।
পটল বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, এছাড়া ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকা দরে। বেগুনের দামও কিন্তু চড়া, বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে। তবে মাংসের বাজারের কথা যদি বলি, মাংসের বাজার কিন্তু স্থিতিশীল রয়েছে। আজ গরুর মাংস 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং আমরা দেখেছি যে খাসির মাংস 1100 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর কিছুটা ব্রয়লার মুরগির দাম কমেছে, 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালী বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে এবং দেশি মুরগির দাম আজ সরবরাহ কম থাকায় 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এমনটাই কিন্তু আমরা বাজার ঘুরে দেখেছি। তবে ছুটির দিন অনুযায়ী কিন্তু আজকে ক্রেতার সংখ্যা বাজার কিন্তু এখনো পর্যন্ত সেভাবে আমরা দেখছি না। ক্রেতা কম থাকায় কিন্তু বিক্রেতারা দোকানে বসে আছেন, কেনাবেচা খুব কম, এমনটাই বলছেন। তো শরীয়তপুরের পালং বাজার থেকে এই ছিল আমার কাছে রওশন। শরীয়তপুরের বাজারের সার্বিক অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বগুড়ায় কমেছে পাটের আবাদ। ভরা মৌসুমে হাট বাজারে কিছুটা সরবরাহ বাড়লেও আগের মতো মানসম্মত পাট মিলছে না। বাজারে প্রতি মন পাট বিক্রি হচ্ছে 2000 থেকে 3000 টাকায়। এতে লোকসানের মুখে পড়ছেন চাষিরা। ব্যাপারীদের অভিযোগ, পাটকলগুলো সময় মতো বকেয়া টাকা না দেওয়ায় পাট কিনতে পারছেন না তারা। লোকসানের কারণে অনেকে গুটিয়ে নিচ্ছেন ব্যবসাও। আরো বিস্তারিত জানাচ্ছেন মাজিদুর রহমান। সোনালী আঁশের ঝলমলে ছবি এখন অনেকটাই ফিকে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনার বিস্তীর্ণ চরাঞ্চলে কৃষকের একমাত্র অর্থকরী ফসল পাট, যেখান থেকে সারা বছরের সংসারের আয় ব্যয়ের হিসাব মেলে তাদের। তবে খরা আর বন্যায় সেই সমীকরণ মেলানো বেশ কঠিন। এবারেও হিসেব মিলছে না কৃষকের। বন্যায় অনেক জমির পাট নষ্ট হয়েছে, সেই সাথে পাচ্ছেন না কাঙ্ক্ষিত দাম। তাই পাট বিক্রি করে লাভ করতে পারছেন না তারা। মনে করে 2400-2200 টাকা পাট বেচা না গেছে, এটা করে মসজিদ মনে 600 টাকা মসজিদ। পাট উবার নাগে, কাটা নাগে, ধোয়া লাগে। যদি আমাদের বর্ষা হয় তাহলে 1 বিঘা জমিতে পাট সর্বোচ্চ পাট হবে 4 থেকে 4.5 মণ। খরচা হবে আপনার মনে করেন যে 15 থেকে 16,000 টাকা, বেচা হবে 8,000 টাকা বেচা হবে। মানে বহু টাকা খরচ হয়। আর পাটের দামই যে নাই, এটা করে কামলা 500-600 টাকার কেনা লাগে। এখন পাট বেচালে 1800-2000 টাকা। মৌসুমী ব্যবসায়ীরা হাট বাজার থেকে পাট কিনে বিভিন্ন পাটকলে সরবরাহ করেন। তবে এবছর তেমন চাহিদা নেই পাটকলগুলোতে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী নগদে পাট কিনে পাটকলে দিচ্ছেন বাকিতে। টাকা না পাওয়ায় ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে অনেক ব্যাপারীর। প্রায় 14-15 লাখ টাকা বকেয়া পড়ে আছে, সে টাকা আমরা পাচ্ছি না এখনো। এই যে আজ দিই কাল দিই এগুলো গরমেশি করে, যার জন্য আমরা সঠিক মতো বাজারে পাট কেনা বেচা করতে পারি না, যার জন্য গৃহস্থরাও পাটের সঠিক মূল্য পাচ্ছে না। ব্যবসা করে লাভবান হচ্ছে, ক্ষতির মুখে বেশি পড়তেছি একই কারণে যে আমরা হয়তো পাট বিক্রি করি, মেলে টাকা ঠিক মতো পাই না, আমাদের পুঁজিপাটটা হয়তো কম, কিন্তু মেলে টাকা নেই। টাকা না থাকার কারণে আমরা ঠিক মতো ব্যবসা করে পারছি না। বগুড়ায় মোট 7000 হেক্টর জমিতে পাটের আবাদ হলেও শুধুমাত্র সারিয়াকান্দিতেই হয়েছে 3500 হেক্টর জমিতে। বন্যায় পাটের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় কমেছে মান। বাধ্য হয়েই কম দামে পাট বিক্রি করছেন কৃষক। বিঘা প্রতি তাদের 19 থেকে 20,000 টাকার পাট বিক্রি হচ্ছে এবং পাটের যে উৎপাদন যেটা খরচ, লেবার কস্ট সব মিলে যদি বলা যায় যে 12 থেকে 14,000 টাকা স্থান ভেদে এই খরচটা হয়। আসলে পাটের কিছুদিন আগে কিন্তু পাটের দামটা অনেকটাই ভালো ছিল। যদি কৃষকরা যদি 3000 প্লাস করে যদি পেত, তাহলে আমি মনে করি যে কৃষি অফিসার হিসাবে তার অর্থনৈতিকভাবে আরেকটু লাভবান হয়। বাংলাদেশ পাটকল কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন সরকারি পাটকল 30টি, যার মধ্যে 29টি চালু রয়েছে। আর বেসরকারি খাতে পাটকলের সংখ্যা 281। এর মধ্যে নানান জটিলতায় বন্ধ রয়েছে 56টি। ফলে সরকারি বেসরকারি মিলিয়ে দেশে চালু থাকা পাটকলের সংখ্যা 254টি। এখন বগুড়া। নানা সমস্যায় জর্জরিত নওগাঁ কেন্দ্রীয় বাস টার্মিনাল। নির্মাণের দীর্ঘ বছর পার হলেও একবারও হয়নি সংস্কার কাজ। পরিত্যক্ত ঘোষণার পরও ঝুঁকি নিয়ে টার্মিনাল ভবনে চলছে যাবতীয় কাজ। এতে যাত্রী সেবা সহ আনুষঙ্গিক সুবিধা না থাকায় প্রতি বছরই কমছে রাজস্ব আদায়। বছরের পর বছর পেরিয়ে গেলেও নতুন ভবনে নির্মাণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। তাই বড় ধরনের দুর্ঘটনার আগেই ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করে আধুনিক টার্মিনাল নির্মাণের দাবি জেলাবাসীর। আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে।
যানজট নিরসন এবং যাত্রী সেবার মান বাড়াতে ৮০ দশকে নওগাঁ শহরের প্রবেশমুখ বালুডাঙ্গায় কেন্দ্রীয় বাস টার্মিনালটি স্থানান্তর করা হয়। কয়েক হাজার পরিবহন শ্রমিক এবং যাত্রীদের সুবিধার কথা ভেবে টার্মিনালে নির্মাণ করা হয় একটি ভবন। এখান থেকে রাজধানী ও আশেপাশের ৮টি জেলাসহ অভ্যন্তরীণ ১১টি উপজেলার অন্তত ৩০০টি বাস চলাচল করে। কিন্তু টার্মিনাল ভবনটি নির্মাণের দীর্ঘ সময় অতিবাহিত হলেও করা হয়নি সংস্কার। ২০১৪ সালে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পৌরসভা থেকে সাইনবোর্ড সাটানো হয়, কিন্তু এরপরও বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই শ্রমিকদের সময় কাটাতে হচ্ছে। এছাড়া যাত্রীদের জন্য নেই ছাউনি ও বসার ব্যবস্থা। যেখানে সেখানে ময়লার স্তূপ ও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা যেন নিত্যদিনের সঙ্গী। এ নিয়ে ক্ষোভের যেন শেষ নেই যাত্রী ও চালকদের। ঝুঁকিপূর্ণ একটা টার্মিনাল এবং টার্মিনালটা ফাটন ধরে গেছে। ফাটন অবস্থায় আমাদের তাও এখানে আমাদের থাকতে হয়। যারা হেল্পার, সুপারভাইজার, ড্রাইভার যারা আছে তারা যাবে কোথায়? এই রোদের মধ্যে কোথায় যাবে? এখানেই থাকতে হয়। মনে হয় যে এখনই বোধহয় ভেঙে আমাদের মাথায় পড়বে বা বৃষ্টি আসলে আমরা সেখানে বসতেও পারবো না। মালিক ও পরিবহন শ্রমিকরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও বছরের পর বছর মিলেছে শুধু আশ্বাস। এখন পর্যন্ত সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান পরিবহন খাতের নেতারা। আমরা কৃত্রিমভাবে নওগাঁ জেলা মোটর শ্রমিকের পক্ষ থেকে আমরা একটা জায়গা নির্ধারণ করে দিয়ে ওখানে বাথরুম, মেয়েদের বসার কিছুটা ব্যবস্থা করে দিয়েছি। এই পরিত্যক্ত ভবনটি অপসারণ করুন এবং নওগাঁর মালিক শ্রমিকদের এবং সাধারণ যাত্রীরা যাতে করে কোনো রকম দুর্ঘটনার মধ্যে না পড়ে। অনতিবিলম্বে একটি টার্মিনাল, একদম আধুনিক একটি টার্মিনাল তৈরি করা হোক। এদিকে পৌরসভা থেকে বাস টার্মিনালটি ইজারা দেয়া হলেও ২ বছরের ব্যবধানে রাজস্ব নেমে এসেছে অর্ধেকে। ২০২২ সালে ৫ লাখ টাকায় টার্মিনালটি ইজারা দেওয়া হলেও চলতি অর্থ বছরে তা নেমে এসেছে ২,০০,০০০ টাকায়। ভবনটির উন্নয়নের জন্য ইতোমধ্যেই প্রস্তাবনা পাঠানোর কথা জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। বলেন, প্রকল্প পাশ হলে নওগাঁ বাস টার্মিনালটি আধুনিক রূপ পাবে। ডেভেলপমেন্টের জন্য আমাদের নতুন একটা প্রজেক্ট RUTDP, এই প্রজেক্টের আওতায় বাস্তবায়নের জন্য আমরা প্রপোজাল অলরেডি পাঠাইছি। তো এই প্রপোজাল অনুমোদন হয়ে আসলে তখন আমরা আধুনিক একটা বাস স্ট্যান্ড, পৌর বাস স্ট্যান্ড হিসাবে আমরা সেটাকে গড়ে তুলতে পারবো এবং তখন আমাদের রাজস্বও ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। কয়েক হাজার পরিবহন শ্রমিক ও যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। এখন নওগাঁ। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট 2024 প্রতিযোগিতার শিরোপা জিতে নিলেন বাংলাদেশের গ্ল্যামার গার্ল নাসরিন সুলতানা কুইন। জমকালো অনুষ্ঠানে তার মাথায় উঠে সেরা সুন্দরীর মুকুট। দুবাই থেকে আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট 2024 সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা প্রদেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের 50টি দেশের 100 সুন্দরী। সাধারণত আন্তর্জাতিক কোনো সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজ দেশকে প্রতিনিধিত্ব করলেও মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট ছিল এক্ষেত্রে ব্যতিক্রম। এখানে নিজ দেশকে প্রতিনিধিত্ব নয়, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্থায়ীভাবে থাকা নাগরিকরাই ব্যক্তি হিসেবে অংশ নেন এই সুন্দরী প্রতিযোগিতায়। আর আরব সাগর তীরে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের এই প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট জিতে নেন বাংলাদেশি গ্ল্যামার গার্ল নাসরিন সুলতানা কুইন। এই প্রতিযোগিতায় অনলাইনে প্রায় 59,000 ভোট পেয়ে শীর্ষে উঠে আসেন নাসরিন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা বিজয়ীদের ভোট ব্যবধান ছিল প্রায় 30,000। এই প্রতিযোগিতার মাধ্যমে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানান বরিশালের পিরোজপুরের মেয়ে নাসরিন সুলতানা কুইন। আগামীতে সুবিধা বঞ্চিত শিশু ও প্রাণীদের সেবায় কাজ করার স্বপ্ন এই গ্ল্যামার গার্লের। মেয়েদেরকে নিয়ে কাজ করতে চাই, আমার দেশের, বিশেষ করে আমাদের দেশের মেয়েদেরকে নিয়ে যারা পড়াশোনার সুযোগ পাচ্ছে না, যারা এই ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছে না। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সুন্দরীরা গেল 6 মাস ধরে গ্রুমিং এ অংশ নেন। এরপর চূড়ান্ত পর্বে নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করেন তারা। প্রতিযোগিতায় ভোটিং ও সার্বিক মেধা বিবেচনা করে সেরাদের বেছে আনেন নির্বাচকরা। I'm very proud to
participant from this competition. Amazing competition. I'm so glad I was. প্রথমবারের মতো অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আয়োজন করে রাশিয়া ভিত্তিক কোম্পানি ডিএলকে। এখন থেকে প্রতি বছর এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।